বাংলায় বিজেপিটাকে বিজেপি চালায় না, তৃণমূল থেকে আসা কিছু নেতা দলটাকে আজকে হাইজ্যাক করে নিয়েছে। সংখ্যালঘুদের বিজেপির জুজু দেখানো হলো, এখানে সিএ হবে, এনআরসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলার জন্য খুব পপুলার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক একজন বেঈমান। বাংলায় তারা দানবের সরকার চলছে। শুধু রাম মন্দির দিয়ে ভোট জেতা যায় না, সেটা উত্তরপ্রদেশের মানুষ ভারতবর্ষকে দেখিয়ে দিল। শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতি এই রাজ্য সরকারের সময়। কিন্তু তারপরেও কিন্তু দেখা গেল সবুজ ঝড় রীতিমতন কিন্তু ভেসে গেল যারা বিরোধী দল তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমনদা নমস্কার। কি বলবেন, আমরা যে বিষয়গুলো দেখলাম, এত দুর্নীতি, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যেভাবে জয়, এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, অধীর রঞ্জন চৌধুরী যিনি এতবারের প্রায় 5 বারের এমপি, সে সেই জায়গা থেকে তার নিজের গড়, তার নিজের জায়গা 5 বার যেখান থেকে জিতেছেন সেই জায়গাটাকেও ধরে রাখতে পারলেন না। কি বলবেন, কি বিশ্লেষণ করবেন? না, আমার তো অধীরদার রেজাল্ট দেখে একটা কথাই মনে হচ্ছে, এরপর তো রাজনীতিবিদরাও ভাববে যে যাদের জন্যে এত বছর ধরে করলাম, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, এত বছর ধরে যাদের করলাম, তারা শুধু একটু ধর্মের সুরসুরি এসে কেউ দিল, কেউ এসে একটু মাসে 1000 টাকার একটা উপঢৌকন তার কথা মাথায় ঘুরতে লাগলো, আমার এত বছরের করাটা সব জল হয়ে গেল। এবার তো সত্যি রাজনীতিবিদরা পারচেস করবে, এরপর রাজনীতিবিদরা কিন্তু আর মন দিয়ে মানুষের জন্য করবে না। আর তার জন্যে কিন্তু রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিরা দায়ী হবেন না, দায়ী হবেন বাংলার মানুষ। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছেন, মানুষের রায়কে মাথা পেতে নিয়েছেন। আমরাও তার দলের কর্মী হিসাবে সেই রায়কে সম্মান জানিয়ে মাথা পেতে নিচ্ছি। কিন্তু আজকে যে ধরনের মেরুকরণের রাজনীতি বহরমপুর লোকসভা কেন্দ্রে হয়েছে, যেভাবে একজন সংখ্যালঘু সেলিব্রিটি ক্যান্ডিডেটকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোটটাকে ভাগ করে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর চেষ্টা করলেন, আমি মনে করি এটার জন্য অধীর রঞ্জন চৌধুরী বা তার পপুলারিটি যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী যারা এই মেরুকরণের রাজনীতির বীজ বাংলার মাটিতে, রবীন্দ্রনাথ নজরুলের মাটিতে বপন করার চেষ্টা করছেন। আজকে বুঝতে পারছেন না কতটা ভয়ঙ্কর হয়ে এটা আগামী দিন উঠে আসবে। আজকে খুব ভালো লাগছে, জিতছে, অধীরবাবু হেরে গেলেন, কিছু মমতা বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূলের কিছু নেতার একটা পৈশাচিক আনন্দ হচ্ছে, ভিতর থেকে একটা পৈশাচিক ফিলিংস হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু যে অস্ত্রে অধীরবাবুকে বধ করার ওনারা চেষ্টা করলেন এবং বধ করলেন, সেই অস্ত্রটা ঘুরে যেদিন ওনাদের দিকে চলে আসবে, সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পৈশাচিক আনন্দ হবে না। তো উনি বুঝতে পারবেন যে কত বড় ভুল উনি করেছেন, বাংলার মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ধরে কতটা বিষাক্ত করেছেন। সুমনদা, শুধু যে অধীরদা হেরেছে এই বিষয়টা নয়, যে বিরোধী দল, যে কটা বিরোধী দল আছে পশ্চিমবাংলায়, তারা সবাই একটা এক্সিট পোল বা যে সমীক্ষা করে যেগুলো সামনে আসছিল, যে ফিগারগুলো, সেখানে বিজেপিরও একটা জায়গা ছিল, যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল। অনেকেই বলেছিল 25+, অনেকে 30 পর্যন্ত বলে দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে 19-এ যে নির্বাচন হয়েছিল সেখানে 18টা অবধি গিয়েছিল, এবারে সেটাকেও ধরে রাখতে পারলো না। মানে তাদের নিজেদের যে জেতা সিট সেটাকে পর্যন্ত ধরে রাখতে পারলো না, টপকানো তো দূরের কথা। এবং যারা ইলেক্টেড ছিল, যারা সেখানে অলরেডি এমপি ছিল যে সিটে, তারা সেই সিটগুলো থেকেও অনেক প্রার্থী আছে যারা হেরে গেছে। মানে এই পরিস্থিতি কিভাবে হলো? শুধুমাত্র কি এই ধর্ম, যেটা আপনি বললেন একটু আগেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মের সুরসুরি দেওয়া, শুধুই কি হিন্দু মুসলিমের জন্য আজকে প্রত্যেকটা বিরোধী দলের এই পরিণতি? না, বিজেপির ক্ষেত্রে শুধু ধর্ম না, ধর্ম তো ওনাদের ঘোষিত রাজনীতির একটা অঙ্গ। বাংলায় বিজেপির এই পরিণতির কারণ হচ্ছে, কারণ বাংলায় বিজেপিটাকে বিজেপি চালায় না, তৃণমূল থেকে আসা কিছু নেতা দলটাকে আজকে হাইজ্যাক করে নিয়েছে। আপনি দেখবেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের স্টুডিওতে যাই, ঢোকার মুখে দেখি 4টে কি 5টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বসে আছে হাতে বড় বড় বন্দুক নিয়ে।
ভিতরে গিয়ে দেখি বিজেপি দলের কোনো চারানা আটানা, এককালে তৃণমূল করত, এককালে তৃণমূলের হয়ে তোলাবাজি করত, চিটফান্ডে ডাক পেয়েছিল, এই ধরনের কোনো নেতা এসছে প্যানেলে বিজেপির প্রতিনিধিত্ব করতে। তাহলে বিজেপির প্রতিনিধিত্ব কারা করছে? যারা প্রাক্তন তৃণমূল, যাদের দিকে আঙুল উঠেছে, যারা অ্যাকিউজড কোনো না কোনো দুর্বৃত্তায়নে, তারা বিজেপিতে এসছে তৃণমূল থেকে। এসে বিজেপি আবার তাদের জামাই আদর করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিয়েছে। সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই নেতাগুলো সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে। এরা কোনো সংগঠন করছে না, এরা একটাই কাজ করছে। বিজেপির যে ছায়া রয়েছে, যে সিকিউরিটি রয়েছে, বিজেপির দেওয়া সিকিউরিটি, যারা তাতে ওরা কোনো প্রশাসনিক বিপদে না পড়ে, কোনো লিগ্যাল বিপদে না পড়ে, সেই কারণে বিজেপিতে আসা। কিন্তু এই নেতা মন্ত্রীগুলো, এই কিছু মনে করবেন না, বিজেপির সর্বোচ্চ স্তর থেকে নিচু স্তর অবধি এখন বিজেপিকে চালাচ্ছে তৃণমূল থেকে আসা কিছু দুর্বৃত্ত। তার যা হবার তাই হয়েছে। অরিজিনাল বিজেপির আজকে সাইড লাইন, আর তার ওপরে ধর্মের সুরসুরি রয়েছে। কিন্তু মানুষ যে আলটিমেটলি ধর্মকে প্রাধান্য দেয় না, সেটা তো প্রমাণিত হয়ে গেল এবারকার লোকসভা নির্বাচনের ফলে। অযোধ্যা লোকসভা কেন্দ্রেও তো বিজেপি হেরে গেল। যদি রাম মন্দির মানুষের মনে এত দাগ কেটেছিল, তাহলে বিজেপি কী করে অযোধ্যা থেকে হারে? তেমনি বাংলার বিজেপির 18 জন সাংসদ আর 77 জন বিধায়ককে মানুষ কখনো রাস্তায় দেখে? 2 গাড়ি 3 গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা ঘুরে বেড়ায়। তাদের সেক্টর 5-এর অফিস থেকে মধ্য কলকাতার অফিস, তাদের নিজেদের বাড়ি, তাদের পার্টি মিটিং, মানুষের সঙ্গে কখনো দেখেছেন বিজেপির বিধায়করা চায়ের দোকানে বসে লোকাল মানুষের সঙ্গে গল্প করছে? হয়তো হাতে গোনা 2-1 জন হতে পারে। আর বাকি সব টাউট, যতগুলো টাউট পয়সা তুলতো, পলিটিক্যাল টাউট, রাজনৈতিক দালাল তৃণমূল থেকে এসছে, তারা বিজেপিতে এসে ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা সেই বিজেপির যা হওয়ার ছিল তাই হয়েছে, এতে অবাক হওয়ার কোনো কারণ নেই। সুমনদা, তাহলে কি কোথাও এই লক্ষ্মীর ভাণ্ডার, কারণ আমরা ঠিক দেখেছি নির্বাচনের ঠিক কিছু আগে মুহূর্তেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই 500 থেকে 1000 লক্ষ্মীর ভাণ্ডার করে দিলেন। তাহলে কি সন্দেশখালি একটার পর একটা ইস্যু ফেলিওর, মানে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোই মানুষ গ্রহণ করলো? কি মনে হলো, মানে এটা কি একটা ক্লিক? হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক হলেও এটা ঘটনা। একদিকে গ্রহণ করলো মেরুকরণের রাজনীতি, সংখ্যালঘুদের বিজেপির জুজু দেখানো হলো। তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো, বিজেপি তোমাদের খেয়ে ফেলবে, এখানে সিএ হবে, এনআরসি হবে, এই একটা ভয় সংখ্যালঘু মানুষকে দেখানো হলো। দ্বিতীয় কথা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। মানুষ তো কখনো পাল্টা মমতাকে প্রশ্নই করছে না যে কেন কলকারখানা হচ্ছে না, কেন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না, কেন আমার আগামী প্রজন্ম তারা কোথায় চাকরি বাকরি করে জীবনে সেটেলড হবে, সেই প্রশ্ন তো মানুষ করছে না। তারা 1000 টাকা করে পাচ্ছে হাত খরচ, আর বাড়ির ছেলে মেয়ে তাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবছেন। এটা দুর্ভাগ্যজনক বিষয়। মা যদি ছেলের জন্যে না ভাবে, মা মাসি জেঠিমা কাকিমারা যদি আগামী প্রজন্মের জন্যে না ভাবে, শুধু মাসের 30 তারিখ বা 1 তারিখে অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকলে আনন্দে উদ্বেলিত হয়ে যায়, আর ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয় মদের বোতল শাসক দলের তরফ থেকে, আর বলা হয় কাল সকালের মিছিলে আসবি, এগুলো যদি মা বোনেদের কাছে, মা মাসিদের কাছে কোনো যুক্তিগ্রাহ্য কারণ না হয়, তাহলে দেখবেন অচিরেই বাংলার ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এখানেও একটা বিষয়, এই যে লক্ষ্মীর ভাণ্ডার মূলত এখন যেমন সবাই পাচ্ছে, যেমন ঠিক কথাই, সেরকম মূলত যাদের সত্যিই খুব দরকার, ধরুন গ্রামের প্রান্তিক যারা মানুষ, ধরুন চাষির ঘরে যারা চাষ করছে একটা মহিলা, বা ধরুন যে একটা ইটভাটায় যে মহিলা কাজ করছে, একদম যারা 1-2টো রুটি মানে কিনে খেতে গেলে যাদের নেই, তাদের কাছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকাটা অনেকটা ম্যাটার করে। তাদের কাছে কি শিল্প হচ্ছে না কেন, বা চাকরি হচ্ছে না কেন, তাদের ঘরের ছেলেমেয়েরা ওই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও তো অনেকটা স্কুলে যেতে পারছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়েও কি গ্রামের মানুষরা তো এইটাকে বেশি গ্রহণ করছে? না, ঠিক আছে, একটা শ্রেণীর কাছে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার খুব দরকার, তাদের হাত খরচা বা ছেলে বা মেয়ের জন্য একটা। আমার বক্তব্য, বিরোধী দলেরা এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু তৃণমূলের নয়, লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটা সরকারি প্রকল্প, তো
কোথাও কি বিরোধী দল যারা আছে, সেটা কংগ্রেস বলুন, সিপিএম বলুক, বিজেপি বলুক, তারাও কি লক্ষ্মীর ভাণ্ডার একটা সরকারি প্রজেক্ট, সেই সরকারি প্রকল্প কখনো বন্ধ হয় না, এই বলেও কি মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতাটা আনতে পারেনি? কি মনে হয়? না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বোঝায় আর কি, যে আমি না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না। সেটা তো নয়, কারণ এটা তো সরকারি প্রকল্প। আজকে যদি কংগ্রেস সরকারে আসে তখনও এই ভাণ্ডার চলবে, বা বিজেপি এলে তখনও চলবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতেছিল, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জিতেছিল, তারপরে পরেই সাগরদিঘিতে কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি। আমি যতই গিয়ে চেঁচিয়ে বলি এটা সরকারি প্রকল্পের টাকা, যে সরকারে থাকে, যে প্রশাসক থাকে, তার হাতে অ্যাম্পল স্কোপ থাকে এটা প্রমাণ করার। আমি চাইলে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবে, আমি না চাইলে তুমি পাবে না। আমি কোর্টে গেলাম, কোর্টকে প্রশাসক তো গিয়ে বুঝিয়ে দেবে যে আমার ফান্ডের শর্টেজ ছিল বা আমার এই টেকনিক্যাল প্রবলেম ছিল, তাই আমি দিতে পারিনি। সে তো কেন দিচ্ছে না সেটা কোর্টকে বলবে না। তা এটা প্রশাসকের হাতে, শাসক দলের হাতে অনেক সুযোগ থাকে এটা মানুষকে বোঝানোর, যে আমি চলে গেলে তুমি আর এটা পাবে না, আমি চলে গেলে বাংলায় সিএ হয়ে যাবে, আমি চলে গেলে এখানে অমুক রাজনৈতিক দল তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই মিথ্যা কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলার জন্য খুব পপুলার। সেই জন্যই তো আমি বলেছিলাম, এককালে তোমারও খেয়াল আছে, কোনো রাজনৈতিক বেইমানকে নিয়ে কখনো কোনো মহৎ কাজ উদ্ধার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক একজন বেইমান, উনি মিথ্যা কথা বলেন, উনি মানুষকে বুঝিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমার প্রকল্প, আমি না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না। এবার সাগরদিঘিতে উনি এক্সপেরিমেন্টালি সেটা করে দেখিয়েওছিলেন, আমরা তখন কিছু করতে পারিনি, কারণ প্রশাসন ওনার হাতে। সেই জন্যে আমি আপনাকে বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার একদিকে, আর সংখ্যালঘু মানুষের ভীতিকে উনি ব্যবহার করে রাজনৈতিক কারণে উনি এই অভূতপূর্ব রেজাল্টটা করেছেন। তা সত্ত্বেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মানুষের রায়কে মাথা পেতে নেব, এছাড়া আমার কিছু বলার নেই এ বিষয়ে। তবে খুব নোংরা রাজনীতি উনি করেন। কিন্তু যেখানে আপনি বলছেন মিথ্যে কথা বলে, মিথ্যাচার করে, কিন্তু আমরা ইন্ডিজোটের তো একদমই একজন শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো ইন্ডিজোট তৈরি করেছেন, নামকরণ করেছেন, এবং সবথেকে বড় কথা ইন্ডিজোটের যে বৈঠক, সেখানে তো তৃণমূল কংগ্রেসের একটা সবথেকে বড় জায়গা। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, আজকে বড় বৈঠক আছে ইন্ডিজোটের। কি বলবেন তাহলে? ওখানে তো অ্যালায়েন্স। তা যাক না, কেউ কোথাও গিয়ে কফি খেলে আমরা কি তাড়িয়ে দেবো নাকি তাকে? উনি যান, বৈঠক করুন। ইন্ডিয়া ব্লকের, আপনাকে আমি নামটা রেকটিফাই করি, ওটা ইন্ডিজোট নয়, ওটা বিজেপির ভাষা। আপনি তো একজন সাংবাদিক। ইন্ডিয়া ব্লকের যে মিটিংটা আজকে হবে, কেউ যদি বলে যে আমি যোগদান করতে চাই, আমি তোমাদের সাহায্য করতে চাই, আমি তো তার বাকি দলগুলো তো বলতে পারে না যে যোগদান করো না, তোমার সাহায্য নেব না। কিন্তু ইন্ডিয়া ব্লকের নেতারাও জানেন যে তৃণমূল কংগ্রেস কতটা নির্ভরযোগ্য দল, তাকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলে, প্রশাসন চালালে যে কোনো সময় সেই সরকার বা প্রশাসনের পতন হতে পারে। সেই জন্যে সিম্বলিক বা সাংকেতিক রূপে ওনারা যেতে পারেন, বসতে পারেন, কফি খেতে পারেন, বড় বড় কথা বলতে পারেন। আরে মামা ভাগ্নের নামকরণ করে, মামা ভাগ্নের মুখে ভাত দেয়, কিন্তু ভাগ্নেকে মানুষ করে কে? দিদি আর ভগ্নিপতি। তা দিদি আর ভগ্নিপতি হচ্ছে এখানে কংগ্রেস, বামপন্থীরা, সমাজবাদী পার্টি। উনি মামা হয়ে সবাইকে মামা বানাতে গেছিলেন, উনি নামকরণ করেছেন, করুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে না, বিজেপির তরফ থেকেও বলা হয়েছিল ইসবার 400 পার, 300 ক্রস করলো না। কি বলবেন? এটাও একটা ভরাডুবি বলবো, কারণ যেখানে আগের বারে 300-র ওপরে ছিল, সেখানে এবারে 300, মানে খুবই খারাপ। এবং ইউপি থেকে যে ফলাফল এলো সেটাও আশানুরূপ নয়। কি বল? আমার মনে আছে যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন প্রথমবার, উনি সাংসদ ছিলেন, উনি পার্লামেন্টে ওনার বিদায়ী ভাষণে বলেছিলেন, उत्तर प्रदेश बनेगा नरेंद्र मोदी का सपनों का उत्तम प्रदेश। তারপরে আমরা দেখেছি 2019-এর লোকসভা নির্বাচনের সময় সবচেয়ে বেশি ফেক এনকাউন্টার উত্তরপ্রদেশে হয়েছিল। এখনও দিনের আলোয় একটু রিমোট এরিয়ায় মহিলাদের গলার থেকে চেন ছিনতাই হয়ে যায়, বিভিন্ন ধরনের কুকর্ম উত্তরপ্রদেশে হয়। শুধু অযোধ্যাতে একটা মন্দির করে একটা প্রশাসনকে বা একটা
একটা সম্প্রদায়কে তাক করে ফেক এনকাউন্টার করে মেরে দিলে কখনো মানুষের ভালো হয় না। মানুষের ভালো, আবারও বলছি, তাদের রুজি রুটি, মাথার ছাদ। উত্তরপ্রদেশে কটা ইন্ডাস্ট্রি হয়েছে যোগী আদিত্যনাথকে আপনারা গিয়ে একটু জিজ্ঞেস করুন তো, ডেটা দিতে বলুন যে আপনি তো প্রায় 2 টার্ম চিফ মিনিস্টার রইলেন, আপনি কি কি ইন্ডাস্ট্রি করেছেন, কটা ফ্যাক্টরি খুলেছে উত্তরপ্রদেশে? বলতে পারবে না। বলবে অযোধ্যায় আমরা রাম মন্দির করেছি, অযোধ্যায় প্রধানমন্ত্রীর প্লেন নামবে বলে একটা অযোধ্যায় এয়ারপোর্ট হয়েছে, একটা রেলওয়ে স্টেশন হয়েছে। তাহলে বলছেন উত্তরপ্রদেশের মানুষ অনেক বেশি সচেতন? হ্যাঁ, কারণ বাংলাতেও তো 11 বছর শাসন চলছে, কটা ইন্ডাস্ট্রি হয়নি তো? তাহলে বাংলার মানুষ তো আশীর্বাদের পর আশীর্বাদ করছে। হ্যাঁ, তা আমি বলবো তো ইউপির মানুষ তাহলে অনেক সচেতন তো। আরে বাংলায় তো ভোটই দিতে দেয় না এখন, তো অন্তত এটুকু তো যাদের দিকে আমরা আঙুল তুলতাম তাদের দিকে তো আমরা বলতে পারি যে অন্তত সেই জায়গায় শান্তিতে ভোট হয়, শান্তিতে ভোট হয়ে মানুষে বাড়ি যায়। এখানে তো ঠিক নেই আমি আমার পরিবার নিয়ে ভোট দিতে গেলে আমি অক্ষত বাড়ি ফিরবো কিনা। বাংলায় তো একটা দানবের সরকার চলছে, একটা দানবিনীর সরকার চলছে, এটা অস্বীকার করার জায়গা কোথায় আছে? আমি পরিকাঠামো উন্নয়নের কথা বলছি, আমি উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছি। শুধু রাম মন্দির দিয়ে ভোট জেতা যায় না, সেটা উত্তরপ্রদেশের মানুষ ভারতবর্ষকে দেখিয়ে দিল যে রাম মন্দির শেষ কথা নয়, মানুষের রুজি রুটি, মাথার ছাদ, বাসস্থান, গৃহ, বেঁচে থাকার অধিকার, সেটা হচ্ছে প্রথম, তারপর নিশ্চয়ই মন্দির মসজিদ আসবে। একদম শেষ প্রশ্ন করবো, আমরা গতবারেও দেখেছিলাম পোস্টপোল ভায়োলেন্স ইতিমধ্যেই স্বাভাবিক, এত ম্যান্ডেট নিয়ে যখন তৃণমূল কংগ্রেস আবার জিতলো, পোস্টপোল ভায়োলেন্স জায়গায় জায়গায় হচ্ছে। ইতিমধ্যেই সিপিএমের প্রচুর কার্যালয় ভাঙা হয়েছে, বিজেপিরও করছে, কংগ্রেস কর্মীদের বিভিন্ন জায়গায় যারা বিরোধী দলে আছে তাদেরকে রীতিমতন বাড়ি ভাঙা হচ্ছে, সেই পোস্টপোল ভায়োলেন্স। কিন্তু নেতৃত্ব বা হাইকমান্ড বারবার নির্দেশ দিচ্ছেন সবাই শান্ত থাকুন, কি বলবো? এগুলো ফেক নির্দেশ। যে হাইকমান্ড বলছে, মানে তৃণমূলের হাইকমান্ড, তৃণমূলের হাইকমান্ড যারা বলছে শান্ত থাকুন, ওটা আপনারা যাতে প্রচার করেন সেই জন্য বলছে। নিচে কোনো উস্কানি বন্ধ করার জন্যে না পুলিশকে কোনো নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, না ওনার দলের কোনো লোকেরা সেই নির্দেশ মানছেন। আপনি এখনই যান থানায় গিয়েই তো, আমি বলে দিচ্ছি, আপনি গেলে পেয়ে যাবেন। কলকাতার জোড়াসাঁকো থানায় এখন বসে রয়েছে আমাদের একজন ক্যালকাটা কর্পোরেশনের কংগ্রেসের একজন কাউন্সিলর, একজন প্রদেশ কংগ্রেসের নেতা। গতকাল রাত থেকে আনন্দ এবং উৎসাহে শুধু কংগ্রেস কর্মীদের উত্ত্যক্ত করা হয়নি 39 নম্বর ওয়ার্ডে, শুধু উত্ত্যক্ত করা হয়নি, তার বোনের, কংগ্রেস কর্মীর বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। এখন তাদের, এবং যারা নালিশ করতে গেছে তাদের গ্রেপ্তার করে জোড়াসাঁকো থানা রেখে দিয়েছে। আমি অন এয়ার বলছি, আমি আপনাকে ডিটেলস দিয়ে দেবো ইন্টারভিউয়ের পর, আপনি ইচ্ছা করলে যেতেও পারেন জোড়াসাঁকো থানাতে। তারা বসে আছে এখন জোড়াসাঁকো থানায়, এই মুহূর্ত অবধি ছেড়েছে কি না জানি না। তা হার্ট অফ দ্য ক্যাপিটাল সিটি যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে গ্রাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বীরের দল কী করছে এটা ভাবুন। বীরেরা বাঁশ নিয়ে তাড়া করছে বিরোধী দলের কর্মীদের, আমরা সবটা জানতেও পারছি না। যখন জানবো, ভগবান না করুন, তখন হয়তো তারা প্রায় অর্ধমৃত হয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকবে। হচ্ছে তো প্রতিটি গ্রামে গ্রামে। আরে ভোটের দিন কাউন্টিং সেন্টারের বাইরে দেখলাম, সে যে দলের প্রার্থীই হোক, তৃণমূলের দুর্বৃত্তরা তাড়া করছে হে হে করে অন্য দলের প্রার্থীদের, তারা হেরে গেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার, ওনার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে হয় এগুলো, অবাক হই না আমরা কিছু। আগামী দিন কংগ্রেসের মানে ঠিক পথটা কি, মানে নির্দিষ্ট পথটা কি? তারা মানুষের পাশে থাকা, মানুষের পাশে থাকা। ভোটে জিতলাম কি হারলাম বড় কথা নয়, মানুষের পাশে থাকা, মানুষকে বোঝানো উপঢৌকনের রাজনীতি আর ধর্মীয় মেরুকরণ তোমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে, বোঝার চেষ্টা করো। শাসকের কাছে রুটি রুজি মাথার ছাদ, এই তিনটের আগে দাবি তোলো, এবং সেই আন্দোলনে জাতীয় কংগ্রেস তোমাদের পাশে আছে। অসংখ্য ধন্যবাদ সুমনদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।